বই। বই শুধু কাগজ নয়, বই হলো স্মৃতি। আর সেই স্মৃতির সাথে যদি জড়িত থাকে একটি জাতির জন্মের ইতিহাস, সেই স্মৃতি হয়ে দাঁড়ায় একটি জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে যখন খোলা বাজারে বিক্রি করা হয়, তখন সেই বিক্রিকে বলে মোহাম্মদ ইউনূসের শাসনামল। তাই হচ্ছে এখন বাংলাদেশে। আমরা দেখেছি জাহানারা ইমামের সংগ্রহে থাকা বই কি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে, সেটা নিয়ে আজকে কথা বলব আপনাদের সাথে। পুরনো বই বিক্রির একটি পেজ গত 22শে সেপ্টেম্বর জর্জ বার্নার্ড শোয়ের প্লেস আনপ্লেজেন্ট বইটি বিক্রির পোস্ট দেয়। বইয়ের ভেতরে আছে বাংলা একাডেমির সিল এবং পাশে লেখা জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ। এই বিজ্ঞাপন দেখে সংবাদকর্মীরা যখন খবর নিতে যান, তখন তারা দেখেন জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত 20টি বাংলা ও ইংরেজি বই, যেগুলো তার পরিবার বাংলা একাডেমির সংগ্রহশালায় দান করেছিলেন। বাংলা একাডেমি সেগুলো কেজি দরে বাইরে বিক্রি করে দিয়েছে। বইগুলোর মধ্যে আছে জাহানারা ইমামের ছেলে, বীর মুক্তিযোদ্ধা শহীদ শাফি ইমাম রুমী স্বাক্ষরিত ফ্রিডম ভার্সেস অর্গানাইজেশন সহ আরো বেশ কিছু বই। পুরনো বই বিক্রির এই দোকানগুলোর সাথে সাংবাদিকেরা কথা বলেন এবং তারা জানান যে নীলক্ষেত সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে কেনা বইয়ে পাওয়া গেছে জাহানার ইমামের স্বাক্ষর সহ 2টি বাংলা ও 5টি ইংরেজি বই এবং আরো অন্যান্য বইও। আবারও জাহানার ইমামের পরিবার তার ব্যক্তিগত সংগ্রহের কিছু বই বাংলা একাডেমিকে দান করেছিলেন, যাতে বাংলা একাডেমির নিজস্ব সংগ্রহশালা আরো সম্পদশালী হয়, এবং বাংলা একাডেমি দায়িত্ব নিয়েছিল এই বইগুলোকে দেখাশোনা করার, কিন্তু সেই বইগুলো এখন চলে গেছে ফুটপাতের বই ব্যবসায়ীদের কাছে। এই যে অনেকগুলো বই, এই অনেকগুলো বইয়ের একটা হলো শহীদুল্লাহ কায়সারের স্বাক্ষর করা সংসপ্তক। তিনি নিজে ১৯৬৭ সালের ৪ মার্চ জাহানারা ইমাম এবং তার স্বামী শরীফ ইমামকে সংসপ্তক বইটি উপহার দেওয়ার সময় লিখেছিলেন, "জনাব ইমাম ও জাহানারা ইমামকে শুভ কামনার নিদর্শন হিসেবে লেখক।" এই বই বিক্রিকারী প্রতিষ্ঠান জানায়, লট ধরে কেনা বইয়ের মধ্যে শুধু যে জাহানারা ইমামের সংগ্রহশালার বই ছিল সেরকম না, আহমেদ শরীফ, আবু জাফর ওবায়দুল্লাহ এবং আরো কয়েকজনের সংগ্রহ করা বই সেখানে ছিল। বাংলা একাডেমির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ, আহমেদ শরীফ বলুন, সিকান্দার আবু জাফর বলুন, অনেকেই তাদের ব্যক্তিগত সংগ্রহশালার চমৎকার বইগুলো তারা এবং তাদের পরিবার তুলে দিয়েছেন। আরো আছে মুক্তাগাছা জমিদার বাড়ির বিশাল সংগ্রহ, যে বিশাল সংগ্রহের মধ্যে প্রচুর বই আছে যেগুলো দুষ্প্রাপ্য। এখন যাই ঘটুক না কেন, এই বইগুলো রক্ষার দায় বাংলা একাডেমি। এই প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সংবাদ মাধ্যমকে বলেন, বাংলা একাডেমির গ্রন্থাগারে যারা বই জমা দিয়েছিলেন তাদের বই থেকে ডুপ্লিকেট কপি, মানহীন বই বাছাইয়ের জন্য ২০১৪ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি বই বাছাই করে বাতিলযোগ্য বইগুলো নির্ধারণ করেছিল। এখানে সমস্যা হলো দুটো। এই সভার কার্যবিবরণীটা যখন দেখা যায়, সেখানে দেখা যায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত হলেও কোন বই এই তালিকাতে পড়বে, কোন বইগুলো ছাঁটাই করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হবে, সেরকম কোনো তালিকা নেই। এই বইগুলো নাকি এতদিন বাংলা একাডেমির একটি কক্ষে রাখা ছিল, সেই সব বই বিক্রি হয়েছে। এখন দর্শকেরা, আপনারা আমাকে বলুন, আমি কি বিশ্বাস করব ২০১৪ সালে এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের তৈরি করা একটি কমিটি থেকে জাহানারা ইমামের সংগ্রহশালার বই, যেই সংগ্রহশালা বইয়ের মধ্যে শহীদুল্লাহ কায়সারের স্বাক্ষর করা বই আছে, এই কমিটি সেই বইকে বাতিল বা ডুপ্লিকেট কপি বলে বাইরে বিক্রি করার অনুমতি দিয়েছিল? আপনারা কি আমাকে বিশ্বাস করতে বলেন ২০১৪ সালে সিদ্ধান্ত হয়েছিল শহীদ মুক্তিযোদ্ধা রুমী, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যাকে নায়ক মেনে বড় হয়েছে, সেই রুমির বইকে আনিসুজ্জামানের নেতৃত্বে তৈরি করা কমিটি খোলা বাজারে বিক্রি করতে বলেছে? অবিশ্বাস্য। হতে পারে না। মোহাম্মদ আজম তার একটা বিবৃতি, সেই বিবৃতি আবার তিনি দিয়েছেন ফেসবুকে। পুরো বাংলাদেশ চলছে ফেসবুকের উপর। মোহাম্মদ ইউনূস বিবৃতি দেন ফেসবুকে। আম মোহাম্মদ আজম এর বাইরে কেন থাকবে? যাই হোক, তিনি তার ফেসবুকের বিবৃতিতে বলেছেন, "প্রতি বছর বইমেলায় যে বিপুল সংখ্যক বই একাডেমিতে জমা দেওয়া হয়, সেগুলোর কিছু অংশ বাছাই করে লাইব্রেরিতে যোগ করা হয়, বাকিগুলো বাতিলের তালিকাভুক্ত হয়।" খুব ভালো কথা। তো বাতিলের তালিকাভুক্ত বইগুলো
আপনারা কি তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছেন? সেই পরিবারগুলোকে কি জানানো হয়েছে যে, যেই বইগুলো বিশ্বাস করে তারা বাংলা একাডেমির হাতে তুলে দিয়েছেন, বাংলা একাডেমি সেগুলোকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে? সেই পরিবারগুলোকে এই পুরো প্রক্রিয়াতে পরিবারগুলোর কি কোনো রকমের কোনো বক্তব্য আছে? বাংলা একাডেমি কি সেই বক্তব্য জানার চেষ্টা করেছে? মনে হয় না। তিনি আরো বলেন, একাডেমির জাহানারা ইমাম কর্নারে তার সংগ্রহের বইগুলো রাখা আছে। সুন্দর কথা। সমস্যা হলো বাংলা একাডেমির জাহানারা ইমাম কর্নারে রাখা আছে ৩০৮ টি বই। কিন্তু তার পরিবার থেকে বাংলা একাডেমির সংগ্রহশালায় দেওয়া হয়েছিল ৩৫৯ টি বই। এই যে বাকি ৫০ টার মতো বই, এই বইগুলো আসলে গেছে কোথায়? এই বইগুলো গেছে ফুটপাতে, এই বইগুলো গেছে ভাগাড়ে, যেখানে মোহাম্মদ ইউনুস এবং তার তাবেদার বাংলা একাডেমি এবং মোহাম্মদ আজম মুক্তিযুদ্ধকে পাঠানোর ব্যবস্থা করেছেন। মোহাম্মদ আজম আরো বলেন, দীর্ঘ বিবৃতি দিয়েছেন। সেই দীর্ঘ বিবৃতিতে তিনি আরো বলেন, বইগুলো বিক্রির আগে আরেকবার পরীক্ষা করা যেত, কিন্তু বইয়ের সংখ্যা ছিল আক্ষরিক অর্থেই হাজার হাজার। তদুপরি কোনো গুরুত্বপূর্ণ বই এখানে থাকতে পারে এমন সম্ভাবনা সংশ্লিষ্ট কারো অভিজ্ঞতায় ছিল না। ভাই, বই হাজার হাজার কেন? বই যদি লক্ষ লক্ষ হয়, কোটি কোটিও হয়, সেই বই আছে আপনাদের জিম্মায়, আপনাদের সংগ্রহশালায়। আপনারা এই বইগুলো একটা একটা করে পরীক্ষা করবেন। সেই জন্যই আপনাদেরকে এই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তো আপনারা এইসব পদে থাকতে অক্ষম। আপনারা পদত্যাগ করুন। অন্য কাউকে আসতে দিন যারা এই দায়িত্ব নিতে পারে। আর এরকম কোনো বই এখানে থাকতে পারে কিনা সেটা কি যেন বলছেন সংশ্লিষ্ট কারো অভিজ্ঞতায় ছিল না। মানে কি? আপনাকে তো আমরা যথেষ্ট অভিজ্ঞ বলেই জানি। আপনারা এবং আপনার অধীনস্থ যারা কর্মচারী আছেন, এটা তো তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এইটুকু অভিজ্ঞতা যদি তাদের না থাকে, তাহলে তারা বাংলা একাডেমিতে আসলে কি করছেন? তারপরে তিনি আরো বলেছেন, জাহানারা ইমাম বা এমন গুণী মানুষের বই উদ্দেশ্যমূলকভাবে বিক্রি করা হয়নি, এটা অনিচ্ছাকৃত। খুব সুন্দর বক্তব্য। এখন ধরে নিলাম একটা ভুলের কারণে, অনিচ্ছাকৃত ভুলের কারণে এই বইগুলো খোলা বাজারে চলে গেছে। যখন এই খবরটা সংবাদ মাধ্যমে এলো, তখন কি এই বইগুলো ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা হয়েছে? হয়নি। বাংলা একাডেমি কি এই যে বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বই বিক্রি করছেন, বাংলা একাডেমি কি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করেছে যে কোনোভাবে এই বইগুলো আবার কিনে নেয়া যায় কিনা? কিছু, কিছু বই বিক্রি হচ্ছে ৳৩০০ কিছু বই বিক্রি হচ্ছে ৳৬০০। এইটুকু সামর্থ্য তো মোহাম্মদ আজমের বাংলা একাডেমির আছে। তাই নয় কি? সংসপ্তক যেখানে শহীদুল্লাহ কায়সারের স্বাক্ষর আছে, সেই বই এখন বিক্রি করা হচ্ছে ৳১,০০,০০০ এবং আমরা খুব ভালো করে জানি এই বইয়ের ঐতিহাসিক মূল্য ৳১,০০,০০০ থেকে অনেক বেশি। বাংলা একাডেমির দায়িত্ব হলো ১,০০,০০০ কেন, এর থেকে বেশি অর্থ প্রদান করেও যদি এই বই ফেরত আনতে হয়, এই বইটা তাদেরকে ফেরত আনতে হবে। কিন্তু তারা কি করছেন এই বইগুলো ফেরত আনার জন্য? আমরা সেগুলো কিছুই জানি না। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন একটু পেছনে ফিরে নিয়ে যাই। জাহানারা ইমাম, তিনি আসলে কে? তিনি এমন একজন মা, তিনি এমন একজন স্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের জন্য নিজের সন্তানকে হারিয়েছেন, নিজের সন্তানকে উৎসর্গ করেছেন, যিনি উৎসর্গ করেছেন তার স্বামী, উৎসর্গ করেছেন পুরো জীবন। যুদ্ধাপরাধীদের বিচার চাইবার অভিযোগে ক্যান্সার আক্রান্ত এই ভদ্রমহিলা দেশদ্রোহিতার অভিযোগ মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন। দেশের মানুষ ভালোবেসে যাকে আম্মা ডাকে, তার সংগ্রহের বই বিক্রি হচ্ছে খোলা বাজারে। এর থেকে বেদনাদায়ক, এর থেকে কষ্টের আর কি হতে পারে বলুন তো? তারই সাথে আপনাদেরকে আরেকটু নিয়ে যাই মাত্র ১ বছর আগে ২০২৪ এর ১৬ই জুলাই। ঠিক ১ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া হয়েছে একটা ঘৃণ্যতম স্লোগান, "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।" পরের দিন মোহাম্মদ জাফর ইকবাল তিনি একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন তিনি কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা ফেলবেন না। কারণ পা ফেললেই তার মনে হবে যে তিনি রাজাকারদেরকে দেখছেন। এই কথা তিনি কেন বললেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে নিজেদেরকে রাজাকার ঘোষণা দিচ্ছেন, সেখানে মুহাম্মদ জাফর ইকবাল কেন তাদেরকে রাজাকার বললেন? এই অপরাধে তাকে ভার্চুয়ালি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো।
যে মানুষটি মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় ছিলেন অগ্রযাত্রায়, দেশের যাবতীয় দুঃসময়ে যেই মানুষটি বারবার তার কণ্ঠ নিয়ে, তার লেখা নিয়ে, তার সমস্ত সামর্থ্য নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন, শুধুমাত্র জামাত শিবির নয়, মুক্তিযুদ্ধের তথাকথিত পক্ষের বহু লোক, বহু সেলিব্রিটি মুক্তিযুদ্ধকে নিয়ে লিখে রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া বিভিন্ন লেখক সংঘ মোহাম্মদ জাফর ইকবালের বিপক্ষে দাঁড়িয়ে অনেক জিনিস লেখে ফেসবুকে হাজার লাইক কামিয়ে নিলেন। জাহানারা ইমামের সংগ্রহশালার বই বিক্রির যে প্রক্রিয়া আমরা দেখছি, সেই বই বিক্রির প্রক্রিয়া কিন্তু ২০২৫ এর সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে শুরু হয়নি। শুরু হয়েছে ২০২৪ এর জুলাইয়ে, যখন আপনারা মোহাম্মদ জাফর ইকবালকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করেছিলেন। ২০২৪ এর ৫ই অগাস্টের পরে বাঙালির আত্মার ওপর বারবার যেই কয়টা বিষয় নিয়ে বারবার আঘাত করা হয়েছে, সেই কয়টা বিষয়ের একটা হলো মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে জামাত শিবির যা হারিয়েছিল, যেভাবে তারা হেরে গিয়েছিল, সেই হেরে যাওয়া জায়গা দখল করতেই তারা ১৯৭১ এর মতোই নৃশংস রূপ নিয়ে আবার আমাদের সামনে হাজির হয়েছে আমাদের লালদের বদন্যতায়। তো আজকে জাহানারা ইমামের বই বিক্রির ঘটনা শুনে লালদের যেখানে খুশি হবার কথা, আমি কিছু লালদের কেন যেন প্রচুর দুঃখ পেতে দেখি। আমি বুঝতে পারি না এই আনন্দের দিনে, তাদের এই ঈদের দিনে তারা কেন এসব কুম্ভীরাস্ত্র বর্ষণ করছেন। আপনারা আনন্দিত হন, আপনারা খুশি হন, আপনারা আপনাদের মঞ্জিলে মসনদ পেয়েছেন। আমরা একটু আবার জাহানারা ইমামের কাছে ফেরত যাই। জাহানারা ইমামের কত অপরাধ। জাহানারা ইমাম নামের এই ভদ্রমহিলাটির অপরাধের আসলে শেষ নেই। তারই করা ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে বিশ্বাসঘাতকতা করে ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন গোপনীয় তথ্য জামাত শিবির এবং তৎকালীন সরকারের কাছে তুলে দিয়ে বিদেশে স্কলারশিপ পেয়ে রাতারাতি বিশাল কিছু বনে যাওয়া আসিফ নজরুল আজকে বাংলাদেশের আইন উপদেষ্টা, বাংলাদেশের হত্যাকর্তাদের একজন। আর ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যিনি জড়িত ছিলেন একদম শুরু থেকে, যিনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সবভাবে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের মশালকে সবসময় ঊর্ধ্বে তুলে রেখেছেন, সেই শাহরিয়ার কবির আজকে জেলে। আপনারা কি জানেন শাহরিয়ার কবিরের অপরাধ কি? আমি জানি না। হ্যাঁ, অপরাধ একটা তার নামে লেখা হয়েছে। তিনি নাকি ২০২৪ এর জুলাই ষড়যন্ত্রে কোনো একটা হত্যা মামলার আসামি। কিন্তু তার আসল অপরাধ কি সেটা আমরা জানি। যেমন আমরা জানি জাহানারা ইমামের আসল অপরাধ কি, যেমন আমরা জানি মোহাম্মদ জাফর ইকবালের আসল অপরাধ কি, তাদের সবার আসল অপরাধ হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তো এত বড় অপরাধের শাস্তি কি হতে পারে বলুন? তাছাড়া জাহানারা ইমাম তিনি ৭১ এর দিনগুলোর মতো মুক্তিযুদ্ধের একটি কালজয়ী উপাখ্যান লিখেছেন। যে উপাখ্যান পড়ে আমার আপনার মতো বহু মানুষ মুক্তিযুদ্ধের বই পড়ার হাতেখড়ি করেছে। তো এত বড় অপরাধে তার বই বাংলা একাডেমিতে সাজিয়ে রাখা হবে? কি বলছেন আপনারা? সেই বইগুলো তো আসলেই বিক্রি হবে খোলা বাজারে। সেই বইগুলো বিক্রি হবে আরো বিভিন্নভাবে। কেন বলুন তো? কারণ ২ টো। এক হলো বাংলা একাডেমির অবহেলা। যেই অবহেলা তারা করতেই পারেন কারণ তারা জানেন সেই অবহেলা করলে তাদের কোনো রকমের শাস্তি হবে না। বরং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে এখন থাকাটাই একটা অপরাধ। তো আমি ধরে নিচ্ছি বাংলা একাডেমি এই কাজটা করেছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে করার কারণটা কি? আবারও বলছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থন করা এখন একটা অপরাধ। গত ১৩ই নভেম্বর একটা বাচ্চা ছেলে, স্কুল পড়া একটা ছেলে, তার ব্যাগে কেন মুক্তিযুদ্ধের বই পাওয়া গিয়েছিল সেই জন্য তাকে জেরা করা হয়েছে যে সে কেন মুক্তিযুদ্ধের বই সাথে নিয়ে ঘুরছে। তাই বাংলা একাডেমি জানে জাহানারা ইমামের মতো মুক্তিযুদ্ধ সর্বাঙ্গে জড়িয়ে রাখা একজন মানুষ, তার বই যদি আমরা খোলা বাজারে বিক্রি করে দিতে পারি, এমনও হতে পারে যে মোহাম্মদ ইউনূস খুশি হয়ে তাকে ইউরোপের কোনো একটা দেশে রাষ্ট্রদূত বানিয়ে দেবেন। এই ঘটনাটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের ক্ষেত্রে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবিরের অভয়ারণ্য বানিয়ে ফেলার পুরস্কার হিসেবে নাকি খুব শিগগিরই ডেনমার্কের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। তো আমরা
ধীরে, ধীরে কি দেখব? ১ম এ ৫০ টা বই দিয়ে এই জাহানারা ইমাম কর্নারটাকে খালি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা সময় আমরা দেখব আরো ৫০ টা বই এখান থেকে নাই হয়ে গেছে। এভাবে ৫০ টা বই, ২৫ টা বই, ৭৫ টা বই শেষ হয়ে গিয়ে একদিন আমরা জানতে পারব জাহানারা ইমামের পুরো সংগ্রহশালাটা আসলে অদৃশ্য হয়ে গেছে। সেখানে আর সেই বইগুলো নেই। অথবা মোহাম্মদ আজম এবং বাংলা একাডেমি তারা যদি আরেকটু তড়িৎ গতিতে পুরস্কার আশা করেন, তাহলে হয়তো কোনো একদিন সকালে আমরা শুনব ৩২ নাম্বারের বইয়ের সংগ্রহশালা যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলা একাডেমিতে থাকা জাহানারা ইমাম কর্নার। এমন যদি হয়, আমি খুব একটা অবাক হব না। আশা করি আপনারাও অবাক হবেন না এবং এর বিপরীতে আমরা দেখতে পাবো মোহাম্মদ আজম এবং এর সাথে যারা জড়িত আছেন, তাদের অনেকেই রাষ্ট্রদূত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে গেছেন। যেমন বঙ্গবন্ধুর খুনের সাথে যারা জড়িত ছিল, তাদের অনেকেই রাষ্ট্রদূত হবার পুরস্কার পেয়েছিলেন। এখন প্রিয় দর্শক, আপনারা একটু দেখুন তো, আপনারা যখন বিভিন্ন বইয়ের দোকানে যান, বিভিন্ন রকমের সংগ্রহশালায় যান, সেখানে মুক্তিযুদ্ধের কয়টা বই দেখা যায়? খুব বেশি বই কিন্তু নেই। বঙ্গবন্ধুর ছবি দেয়া টি-শার্ট কয়টা আপনারা দেখতে পারেন? বঙ্গবন্ধুর ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিন। বঙ্গবন্ধুর নাম আছে। এরকম কয়টা বই, এরকম কয়টা টি-শার্ট, এরকম কয়টা স্মারক আপনারা দেখতে পান? পান না। কারণ এই সরকার, এই জামাত সরকার ক্ষমতায় এসেছেই মুক্তিযুদ্ধকে বাংলাদেশের বুক থেকে মুছে ফেলার জন্য। মুছে ফেলবে বলেই মুক্তিযুদ্ধের পক্ষে থাকা কার্জন স্যার আজও জেলে। এই তারা মুছে ফেলতে চায় বলেই মোহাম্মদ জাফর ইকবাল যদি কোনোভাবে দেশে পা ফেলেন, তারও মোটামুটি ফাঁসি নিশ্চিত, জেল নিশ্চিত এবং মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় বলেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে আজকে তারা সর্বোচ্চ শাস্তি দিতে চায়। কারণ তারা জানে এই মানুষগুলো যতদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, যতদিন জাহানারা ইমামের বই বাংলা একাডেমির মতো জায়গায় মানুষের দেখার জন্য উন্মুক্ত থাকবে, যতদিন বাংলাদেশে একটা বাঙালি বেঁচে থাকবে, ততদিন তারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে পারবে না। তো সমস্যা হচ্ছে কি জানেন ভাই জামাত শিবির? মুক্তিযুদ্ধ না বাংলাদেশের বংশগৌরব। মুক্তিযুদ্ধ আমাদের সেই ইতিহাস, যেই ইতিহাসকে বুকে ধারণ করে, যেই ইতিহাসকে আমরা হৃদস্পন্দনের সাথে মিলিয়ে ছোট থেকে বড় হই এবং বাংলাদেশকে নিজের দেশ মেনে চলি। তাই আপনারা জাহানারা ইমামের সংগ্রহশালার বই বাইরে বিক্রি করে দিতে পারেন। তাই আপনারা ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে জেলে ভরে রাখতে পারেন। এইসব করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনারা মুছে দিতে পারেন না। আমরা সবসময় মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধে আছি, মুক্তিযুদ্ধে থাকবো। যেকোনো অবস্থাতেই আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিব। যেকোনো অবস্থাতেই আমরা বলবো, "তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি" এবং যেকোনোভাবেই আমরা আমাদের সমস্ত বক্তব্য শেষ করব, "জয় বাংলা" দিয়ে। জয় বাংলা।